ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা দেখো একটা শুরু করতে চলেছি তোমাদের নতুন একটা অধ্যায়, অর্থাৎ ধাতুবিদ্যা এবং ধাতুবিদ্যার তাপগতীয় নীতিসমূহ, যেটা বিশেষত তোমরা ইলিংহাম লেখচিত্র বা ইলিংহাম ডায়াগ্রাম নামে শুনে এসছো। এখন দেখো এই অংশটা তোমাদের উচ্চ মাধ্যমিক এবং বিশেষত জয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী এই অংশটায় একটু দুর্বলতা থেকে যায়। সেই জন্য দেখো তোমাদের আজকে আমি এই ইলিংহাম ডায়াগ্রামের ওপর ভিত্তি করে কিভাবে আমরা ধাতু নিষ্কাশনে সেটাকে অ্যাপ্লাই করতে পারি, বা আরও বলা যেতে পারে আমরা তাপ গতিবিদ্যাকে কীভাবে ধাতু নিষ্কাশনে অ্যাপ্লাই করতে পারি, সেটাকে ইলিংহাম ডায়াগ্রাম দিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হবে। যেখান থেকে দেখবে যেটা করলে তোমরা সহজেই এখান থেকে যে কোনো কোশ্চেনের অ্যান্সার করে দিতে পারবে। তাহলে দেখো আমরা শুরু করতে যাচ্ছি ধাতুবিদ্যার উপর তাপগতীয় প্রভাব বা ধাতুবিদ্যার ক্ষেত্রে তাপগতীয় নীতিসমূহ। এখন দেখো তোমাদের থার্মোডাইনামিক্স তোমরা ক্লাস 11-এ পড়ে এসছো। তোমরা জানো যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে যে কোনো প্রক্রিয়া যদি সেটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, বা যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমি বলি যে কোনো প্রক্রিয়ায় মুক্ত শক্তির পরিবর্তন, যেটাকে আমরা কি হয় ডেল্টা জি দ্বারা চিহ্নিত করি। এখন দেখো মুক্ত শক্তির পরিবর্তন তোমরা কি জানো, যে ডেল্টা জি আমি জিরো দিচ্ছি, মুক্ত শক্তির পরিবর্তনটা ডেল্টা জি যে কোনো অবস্থায়। যদি প্রমাণ অবস্থায় বলি তাহলে তখন কি আছে, ডেল্টা জি জিরো সমান কি হচ্ছে ডেল্টা এইচ জিরো মাইনাস টি ডেল্টা এস জিরো। এখন দেখো এক্ষেত্রে তোমার কি হচ্ছে ডেল্টা এইচ, এটা কি, এটা হচ্ছে প্রমাণ অবস্থায় এনথালপির পরিবর্তন, ডেল্টা এস টিটা জানো কেলভিন টেম্পারেচার, ডেল্টা এস এটা কি হচ্ছে, বা ডেল্টা এস জিরো কি প্রমাণ অবস্থায় এনট্রপির পরিবর্তন, হয়েছে। এবং দেখো এইখানে এই সমীকরণটা আমরা দিয়েছি, এছাড়াও দেখ আরেকটা সমীকরণ আমরা দিতে পারি, ডেল্টা জি জিরো সমান মাইনাস আর টি এলএন কে, যেখানে কেটা তোমাদের কি জানো, যে কেটা হচ্ছে কোনো একটা প্রক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক। তাহলে দেখো এই সমীকরণ থেকে আমরা কি বলতে পারি, যে কোনো একটা প্রক্রিয়া যে কোনো একটা প্রক্রিয়ার ক্ষেত্রে, যেহেতু আমরা কোনো একটা প্রক্রিয়ার বলেছি সেটা রাসায়নিক বিক্রিয়া হতে পারে অথবা অন্য কোনো প্রক্রিয়া হতে পারে, এখানে মেনলি আমরা ধাতুবিদ্যাতে প্রয়োগ করছি সাধারণত ধাতু নিষ্কাশনের কোনো একটা প্রক্রিয়ায় বা কোনো একটা বিক্রিয়ায়। তো এখানে দেখো এর ক্ষেত্রে ডেল্টা জি এর কী মান হতে পারে, ডেল্টা জি এর মান কি হতে পারে, তিনটে মান হতে পারে। যদি তোমার ডেল্টা জি কি হয়, দ্যাট ইজ লেস দ্যান জিরো, অর্থাৎ তোমার নেগেটিভ, তাহলে এই প্রক্রিয়াটা কি হবে স্বতঃস্ফূর্ত। যদি তোমার কি হয়ে যায় ডেল্টা জি ইকুয়াল টু জিরো, তাহলে এটা সাম্য অবস্থা। আর যদি এরকম হয় যে ডেল্টা জি তোমার কি হচ্ছে দ্যাট ইজ গ্রেটার দ্যান জিরো অর পজিটিভ, তাহলে তোমার কি হচ্ছে প্রক্রিয়াটি অস্বতঃস্ফূর্ত। বলা যেতে পারে এই ক্ষেত্রে বিপরীত প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। এবং শুধু তাই নয়, এইখান থেকেও একটা ব্যাখ্যা করা যায়। দেখো যদি তোমাদের কোনো একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখলাম, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় ডেল্টা জি অর ডেল্টা জি জিরো কী হবে লেস দ্যান জিরো অর নেগেটিভ, তাহলে কে কি হবে কে পজিটিভ অর গ্রেটার দ্যান জিরো।
তাহলে কে যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রেও তোমার কি হবে, প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। এইটা ইন জেনারেল নিয়ম। এবার দেখো এইটাকে আমরা কি করব, ধাতুবিদ্যার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারি সেটাকে আমরা দেখব। ধরে নাও কোনো একটা রাসায়নিক বিক্রিয়া আমরা বলছি, ধাতু নিষ্কাশনের কোনো বিক্রিয়ারই আমরা উদাহরণ দেব। তার আগে দেখো তোমাদের একটা কথা বলি, আমরা প্রথমে কি করব, তাপ গতিবিদ্যার কিছু সাধারণ নিয়মকে আমরা আলোচনা করব এবং সেই নিয়ম থেকে আমরা তোমার কি আছে পর্যায়ক্রমে ইলিংহাম লেখচিত্রে প্রবেশ করব। তাহলে প্রথমে দেখো আমরা কিছুটা একটা সাধারণ নিয়ম আলোচনা করেছি। এরপরে দেখো কোনো একটা প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কোনো একটা বিক্রিয়া দেখি, ধরে নাও কোনো একটা বিক্রিয়া একটা নির্দিষ্ট উষ্ণতায় জিঙ্ক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হচ্ছে। ধরে নিলাম এই বিক্রিয়ার ক্ষেত্রে যে ডেল্টা G0 অফ ফরমেশন অফ জিঙ্ক টু জিঙ্ক অক্সাইড, এইটা ধরে নিলাম কোনো একটা প্রক্রিয়ার ক্ষেত্রে এটা ধরো 500 কিলো জুল মোল ইনভার্স এইটা। তাহলে এখানে তোমরা দেখো এই বিক্রিয়াটা দেখে সাধারণ কি বুঝছো, যে জিঙ্ক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড হয় এবং জিঙ্ক অক্সাইডের ফরমেশনে একটা নির্দিষ্ট উষ্ণতায়, যে কোনো উষ্ণতায়, ধরে নাও টি উষ্ণতায়, আমি উষ্ণতাটা পার্টিকুলার এখন যাচ্ছি না, টি উষ্ণতায় এর মান কত হচ্ছে 500 কিলোজুল মোল ইনভার্স। এখন দেখো তাহলে এর যদি বিপরীত বিক্রিয়াটা লিখি, তাহলে বিপরীত বিক্রিয়াটা কি, জিঙ্ক অক্সাইড বিয়োজিত হয়ে গিয়ে ধাতব জিঙ্ক প্লাস অক্সিজেন। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা G0 কি হয়ে যাবে, ডেল্টা G0 হয়ে যাবে তোমার সেক্ষেত্রে প্লাস 500 কিলোজুল মোল ইনভার্স। তাহলে দেখো এই দুটো বিক্রিয়ার আমরা উদাহরণ দিলাম কেন, কারণ এই বিক্রিয়া এনেছি কেন, কারণ এই বিক্রিয়াগুলো ধাতুবিদ্যায় প্রয়োগ হয়। প্রথম দেখো জিঙ্ক অক্সাইড গঠনের ক্ষেত্রে ডেল্টা G0 এর মান পেয়েছি এটা এবং নেগেটিভ মান। তাহলে নেগেটিভ মান যখন আমরা কি বলতে পারি, যে এই বিক্রিয়াটা তোমার কি হচ্ছে, এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কোনটা, জিঙ্ক অক্সাইড গঠন। কিন্তু যে উষ্ণতায় অর্থাৎ যে টি উষ্ণতায় করেছি সেই উষ্ণতায় জিঙ্ক অক্সাইডের বিজারণ এইটা অস্বতঃস্ফূর্ত। অস্বতঃস্ফূর্ত। তাহলে এইটা যদি অস্বতঃস্ফূর্ত হয় তাহলে এই বিক্রিয়াটা কি হবে, আমরা বাস্তবিক পক্ষে ঘটাতে পারবো না। ভালো করে এই জায়গাটা বোঝো। প্রথম বিক্রিয়ায় জিঙ্ক অক্সাইড গঠনে ডেল্টা G এর মান নেগেটিভ, প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। দ্বিতীয় বিক্রিয়া ওরই বিপরীত বিক্রিয়াটা লিখেছি, তাহলে তোমার কি হচ্ছে, এই বিক্রিয়াটার ক্ষেত্রে জিঙ্ক অক্সাইড বিয়োজিত হয়ে ধাতব জিঙ্ক উৎপন্ন হচ্ছে এবং প্রক্রিয়াটায় ডেল্টা G এর মান পজিটিভ, তাহলে প্রক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত, প্রক্রিয়াটা ঘটবে না। হয়েছে? কিন্তু দেখো এইটাই প্রকৃতপক্ষে ভালো করে খেয়াল করো, এই বিক্রিয়াটাই কি আমাদের ধাতুবিদ্যায় প্রয়োগ করতে হবে। ধাতুবিদ্যাটা কি বা ধাতুবিদ্যার মূলনীতিটা কি, কোনো একটা আকরিকের ক্ষেত্রে কোনো একটা ধাতব যৌগকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রধানত অক্সাইড করা হয়, সেই অক্সাইডকে বিজারিত করে ধাতু নিষ্কাশন করা হয় এবং সেই বিজারণের ক্ষেত্রে তোমরা জানো অনেক কিছু বিজারণ পদ্ধতি আছে, কার্বন বিজারণ, তড়িৎ বিজারণ বা থার্মিট পদ্ধতি ইত্যাদি আছে। তাহলে এইটা প্রকৃতপক্ষে জিঙ্ক অক্সাইডের বিজারণ, কিন্তু আমরা মান দেখে এখানে যেগুলো দেয়া হয়েছে সেখান থেকে বলছি এই প্রক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত। এখন দেখো আমি এইখানে তোমাদের আর একটা উদাহরণ আনছি। ধরে নাও কোনো একটা বিক্রিয়া আমি আনছি, সাপোজ কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড গঠন করছে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা G0 ফরমেশন কোথায়, কার্বন টু কার্বন মনোক্সাইড, এর মানটা ধরে নাও -600 কিলোজুল মোল ইনভার্স। আমি একটা নতুন বিক্রিয়া এনেছি,
যেখানে তোমার কি হচ্ছে, এই বিক্রিয়া কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড ডেল্টা জি নেগেটিভ এবং মানটা 600 কিলোজুল মোল ইনভার্স। তাহলে অবশ্যই এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। এবার দেখো আমরা আগে কি বলেছি, আমরা যদি বিক্রিয়াগুলোর ক্ষেত্রে নামকরণ করে দিতাম, দেখো এই বিক্রিয়াটা ধরো নামকরণ করলাম এটা 1 নম্বর বিক্রিয়া, এটার নামকরণ করলাম 2 নম্বর বিক্রিয়া, এটার নামকরণ করলাম 3 নম্বর বিক্রিয়া। তাহলে মান দেখে বোঝা যাচ্ছে আমাদের মূল যে বিক্রিয়াটা ঘটাতে হবে জিঙ্কের বিজারণ, সেই বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত হচ্ছে। কিন্তু এই অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াটাই আমরা স্বতঃস্ফূর্ত করতে পারবো কিভাবে? যদি আমরা এই বিক্রিয়াটাকে দেখো এই বিক্রিয়ার সঙ্গে যুক্ত করে দিই, তাহলে এই বিক্রিয়াটা তোমার কি হবে? স্বতঃস্ফূর্ত হবে। অর্থাৎ দেখো, তাহলে কি বললাম, এই বিক্রিয়ার সঙ্গে এই বিক্রিয়া যদি যুক্ত করে দিই তাহলে কি হবে? অর্থাৎ ধরে নাও যদি 3 নম্বর বিক্রিয়ার সঙ্গে আমি 2 নম্বর বিক্রিয়া যুক্ত করে দিই, অর দেখো 2 নম্বর বিক্রিয়াটা কি 1-এর বিপরীত, তাহলে 3-এর সঙ্গে 2 যুক্ত করার যা অর্থ, 3 থেকে যদি আমি তোমার -1 করি অর্থ একই দাঁড়ায়। ভালো করে এই জায়গাটা খেয়াল করো, কারণ আমরা এই বিক্রিয়া অক্সাইড গঠন, এটা শুধু বিজারণ আছে। আমি 3-এর সঙ্গে 2 যোগ করছি, অথবা 3-এর সঙ্গে 2-এর বিপরীত বিক্রিয়া অর্থাৎ 1 বিয়োগ করার অর্থটা একই, অর্থাৎ এইটা ইকুয়াল। তাহলে দেখো সেই বিক্রিয়াটা যদি করি তাহলে কি আসছে, দেখো কি আসছে, 1 যদি বিয়োগ করি কার থেকে? 3-এর থেকে, তাহলে কি আসছে? Zn বিয়োগ করলে এইটা দেখো এদিকে চলে আসবে, অর্থাৎ ZnO প্লাস এটা কার্বন প্লাস হাফ O2, সেখান থেকে দেখো এটা এটা ডান দিকে চলে আসবে, এটা বিয়োগ করেছি একটা, বা এটা যদি যোগ বলি এইটা ডান দিকে থাকবে, তাহলে সেটা Zn প্লাস হাফ O2 প্লাস তোমার কি হচ্ছে দেখো এখানে CO। তাহলে আলটিমেট বিক্রিয়াটা কি হলো? ZnO প্লাস C, সেখান থেকে Zn প্লাস CO। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো তো ডেল্টা জি এর মানটা কত আসে? 3-এর থেকে 1 বিয়োগ করেছি বা 3-এর সঙ্গে 2 যোগ করেছি। 3-এর মান কত ছিল? -600 কিলোজুল মোল ইনভার্স। আচ্ছা এককটা পরে দিচ্ছি, 600 কিলোজুল মোল ইনভার্স -1, ঠিক আছে, অথবা +2 একই মান আসবে, -1 তাহলে -500, এটা এককটা কি আসবে? কিলোজুল মোল ইনভার্স, দ্যাট ইজ -100 কিলোজুল মোল ইনভার্স। তাহলে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার কি হচ্ছিল? ডেল্টা জি এর মান আসছে, অর্থাৎ G0ই দিই যেহেতু এগুলো G0 আছে, মাইনাস এইটা। তাহলে যেহেতু এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা জি এর মান নেগেটিভ এসছে, তাহলে এই বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়াটা হবে স্বতঃস্ফূর্ত। কোন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হলো? আলটিমেট দেখো কার্বন থেকে কার্বন মনোক্সাইড হয়েছে, কিন্তু এই যে জিঙ্ক থেকে জিঙ্ক বিজারিত হয়ে জিঙ্ক অক্সাইড বিজারিত হয়ে জিঙ্ক, এই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। দেখো জিঙ্ক অক্সাইড বিজারিত হয়ে জিঙ্ক, যেটা আমরা অস্বতঃস্ফূর্ত করছিলাম, সেটা এই ক্ষেত্রে তোমার কি হচ্ছে? স্বতঃস্ফূর্ত হয়ে গেল। তাহলে একটা জিনিস খেয়াল করো, আবার একবার বলছি, দেখো ডেল্টা জি নেগেটিভ স্বতঃস্ফূর্ত, ঠিক আছে, ডেল্টা জি পজিটিভ স্বতঃস্ফূর্ত নয়, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে এই রকম কোনো অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়াকে তার ডেল্টা জি এর মান অপেক্ষা, সেটা যে পজিটিভ মান, যে মান অপেক্ষা যদি অধিক মানের দিক থেকে, অর্থাৎ মোট মানের মান যেটা, তার অপেক্ষা বেশি মানযুক্ত ঋণাত্মক মানের সঙ্গে যুক্ত করা হয়, যুক্ত করে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ঘটবে। এই রকম দুটো বিক্রিয়া যুক্ত করে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটানোর প্রক্রিয়াকে বলা হয় কাপলিং অফ রিয়াকশান। কি বলা হয়? দ্যাট ইজ এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কাপলিং বিক্রিয়া। তাহলে কি দেখলে? যে কোনো একটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার সঙ্গে তার মান অপেক্ষা অধিক মানযুক্ত, কিন্তু সেটা নেগেটিভ, এরকম অধিক মানযুক্ত একটা
যদি বিক্রিয়ার সঙ্গে যুক্ত করে দেওয়া হয় তাহলে সেই বিক্রিয়াটা কি হবে, স্বতঃস্ফূর্ত পড়বে এবং এই বিক্রিয়াটা তোমার কি হচ্ছে, কাপলিং হবে। আলটিমেট এই বিক্রিয়াটা দেখো, এই যে বিক্রিয়াটা যদি আমরা আলাদা করে দেখো লিখি, জিঙ্ক অক্সাইড প্লাস জিঙ্ক, সেখান থেকে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড, এই যে বিক্রিয়াটা যেটা আমরা স্বতঃস্ফূর্ত করেছি, এই বিক্রিয়াটা তোমাদের কি নির্দেশ করছে দেখো তো। এই বিক্রিয়াটা নির্দেশ করছে জিঙ্ক অক্সাইডের কার্বন বিজারণ, কার্বন বিজারণ। তাহলে দেখো আমরা শুরু করেছিলাম কি, শুরু করেছিলাম হচ্ছে থার্মোডাইনামিক্স, এবং থার্মোডাইনামিক্সে কোন প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, কোন প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না, এটা শুরু করেছিলাম। সেখান থেকে আমরা দেখো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ঘটালাম, যেটা প্রকৃতপক্ষে কোনো একটা ধাতুর বা ধাতু নিষ্কাশনের কার্বন বিজারণ প্রক্রিয়া। বোঝা গেছে? তাহলে এইভাবে কোনো একটা প্রক্রিয়াকে আমরা স্বতঃস্ফূর্ত করে সেটা ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এবার যেটা আসছি দেখো, আমরা এইখানে এনেছি তাপগতিবিদ্যার নীতি বলেছি, কিন্তু আমাদের ডান দিকে বা আসল উদ্দেশ্য কী হচ্ছে, এলিংহাম ডায়াগ্রাম। এবার দেখো এইখানে আমি কার্বন বিজারণ করেছি, ঠিক আছে। তোমরা এইখানে দেখো আরও একটা বিজারক পদার্থ ছিল। কি বিজারক পদার্থ ছিল? কার্বন মনোক্সাইড, জিঙ্ক অক্সাইড, কার্বন মনোক্সাইড, জিঙ্ক প্লাস CO2। এই প্রক্রিয়াটা, এটাও দেখো, এটাও একটা বিজারক। তাহলে জিঙ্ক অক্সাইডকে কার্বন মনোক্সাইড দ্বারা বিজারিত করেছি, ঠিক আছে। তোমরা কার্বন মনোক্সাইডকে বিজারক রূপে অনেক ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে শুনে থাকবে, কিন্তু এখানে এই প্রক্রিয়াটাই ঘটবে না। অর্থাৎ জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে আমরা কার্বন মনোক্সাইড দ্বারা জিঙ্কের অক্সাইডের বিজারণ ঘটাতে পারবো না। এখন দেখো তাহলে এবার এখানে প্রশ্ন এসে গেল, কার্বন পারছে, এক্ষেত্রে কার্বন পারছে না। কেন পারছে না? মানটা তোমরা সহজেই বলতে পারবে যে এইটা কেন ঘটবে না। ঘটবে না এই কারণেই যে এর ক্ষেত্রে ডেল্টা G0 মানটা কি আসবে, পজিটিভ, তাই ঘটবে না। ডেল্টা G0 মান থেকে আমরা এটাই আনতে পারি। এবার দেখো ডেল্টা G0 মান পজিটিভ নেগেটিভ আমরা বলছি, কিন্তু আমরা এটা অতি সহজেই বলে দিতে পারবো, যেখানে আমাদের ডেল্টা G0 মান জানা না থাকলেও বলে দিতে পারবো কোথা থেকে, ইলিংহাম ডায়াগ্রাম থেকে। তাহলে এবার আমরা দেখো প্রবেশ করতে চলেছি কোথায়, ইলিংহাম ডায়াগ্রামে, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ কি করলাম, ধাতু নিষ্কাশনের তাপগতিবিদ্যার নীতি ব্যাখ্যা করলাম। এবার সেই নীতিটাকে আমরা কিভাবে ইলিংহাম ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করব। তাহলে এবার দেখো আমরা আসছি ইলিংহাম লেখচিত্র বা ইলিংহাম ডায়াগ্রাম। কেন? কারণ আমরা বললাম এই যে কোন ধাতব অক্সাইড কোথায় বিচারিত হবে সেটা আমরা যেমন ডেল্টা জি এর মান থেকে জানলাম, সেটা আমরা সহজেই ব্যাখ্যা করতে পারবো ইলিংহাম ডায়াগ্রাম দ্বারা। সেই জন্য আমরা এখন বুঝবো ইলিংহাম ডায়াগ্রামটা কি। প্রথমেই দেখো আমরা আগে সরাসরি এই ধাতব বিজারণ না গিয়ে আগে ইলিংহাম ডায়াগ্রামটা কি সেটাকে আগে ভালো করে বুঝে নেব। দেখো ইলিংহাম লেখচিত্রটা কি, এটা ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে বিজ্ঞানী ইলিংহাম, টি.জে. ইলিংহাম প্রথম অ্যাপ্লাই করেছিলেন, সেই তার নাম অনুসারে এটাকে আমরা ইলিংহাম ডায়াগ্রাম বলি। ইলিংহাম ডায়াগ্রামটা কি বলছে, ইলিংহাম ডায়াগ্রাম হচ্ছে কোনো উপাদানের বা মৌলের কোনো উপাদানের, যে কোনো উপাদান, সাধারণত এটা মৌলও হবে, কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু অক্সাইড হয়, কোনো উপাদানের অক্সাইড গঠনের মুক্ত শক্তির পরিবর্তনের সঙ্গে উষ্ণতার লেখচিত্র। তাহলে কি বলেছি, এটা আমি উপাদান বললেও প্রধানত কি বললাম, মৌল। কোনো মৌলের অক্সাইড গঠনের মুক্ত শক্তির পরিবর্তনের সঙ্গে উষ্ণতার লেখচিত্র, বা আরও ভালো করে এইটাকে বললে উষ্ণতার সঙ্গে কোনো মৌলের অক্সাইড গঠনের মুক্ত শক্তি পরিবর্তনের লেখচিত্র। এখন দেখো লেখচিত্রটা কীরকম আসতে পারে আমরা দেখে নিই আগে। আমরা দেখো সমীকরণটা কি পেয়েছি, দ্যাট ইজ ডেল্টা G0 সমান
ডেল্টা এইচ জিরো মাইনাস টি ডেল এস জিরো। এখন দেখো উষ্ণতা পরিবর্তন করলেও ডেল্টা এইচ অর্থাৎ এনথ্যালপির পরিবর্তন এবং ডেল্টা এস অর্থাৎ এনট্রপির পরিবর্তন সেভাবে ঘটে না। তাহলে এই ক্ষেত্রে দেখো এই দুটোকে আমরা ধ্রুবক রাখতে পারি, পরিবর্তনশীল রাশি কি ডেল্টা জি এবং টি। যদি সমীকরণটাকে দেখো আমি এইভাবে লিখি ডেল্টা জি জিরো মাইনাস ডেল্টা এস টি প্লাস ডেল্টা এইচ জিরো, বা এইটাকে ডেল্টা জি জিরো সমান মাইনাস ডেল্টা এস জিরো ব্র্যাকেট দিলাম টি ডেল্টা এইচ জিরো। এই সমীকরণটা দেখো কী রকম সমীকরণ আসছে, এই দুটো ধ্রুবক অর্থাৎ দেখো ওয়াই সমান এম, এমটা কি এখানে ডেল্টা এস এক্স টি প্লাস সি, এই সমীকরণ আকারে আসছে। যেখানে দেখো সমীকরণের নতি কি এম, দ্যাট ইজ এখানে তুলনা করে কি বলতে পারি মাইনাস ডেল্টা এস জিরো হয়েছে। তাহলে এইটাকে আগে ভালো করে বুঝবে, এই সমীকরণে লেখচিত্রের ক্ষেত্রে নতিটা কি হবে এম বা নতিটা কি হবে মাইনাস ডেল্টা এস। তাহলে এইটাকে পরিষ্কার আগে বুঝতে পেরেছ। তাহলে এবার দেখো কোনো একটা সমীকরণের ক্ষেত্রে আমরা কি আনতে পারি। আমরা এখন দেখো ধাতুবিদ্যায় প্রয়োগ হয় এইরকম কতগুলো অক্সাইড গঠনের সমীকরণকে দেখব। ধরো কার্বন প্লাস হাফ অক্সিজেন, সেক্ষেত্রে কি হবে কার্বন মনোক্সাইড। এইটার ক্ষেত্রে দেখো আরও যদি ভালো করে আমি সমীকরণটা এর ক্ষেত্রে দেখি, দেখো তাহলে এইটা কি সলিড, এটা গ্যাস, এটা গ্যাস। তাহলে এই বিক্রিয়ায় আমরা মূলত এখানে দেখব দেখো এনট্রপির পরিবর্তনটা কীরূপ হয়। দেখো এখানে হাফ অণু গ্যাস ছিল বিক্রিয়ার আগে, বিক্রিয়ার পরে এক অণু গ্যাস। তাহলে গ্যাসের মাত্রা বা গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে এক্ষেত্রে তোমার কি হবে, এক্ষেত্রে তোমার গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেলেও তোমরা জানো যে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেলে বিশৃঙ্খলতা বৃদ্ধি পায়। বিশৃঙ্খলতা যদি বৃদ্ধি পায় তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস কী হবে পজিটিভ। তাহলে ডেল্টা এস যদি এই বিক্রিয়ার পজিটিভ হয় তাহলে এই সমীকরণে দেখো এই ডেল্টা এসটা পজিটিভ, তাহলে নতি কি হবে নেগেটিভ। ভালো করে খেয়াল করবে। তাহলে কেন আবার বলছি, দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে এটা কঠিন, তাহলে হাফ অণু গ্যাস থেকে এক অণু গ্যাস হয়েছে, বিশৃঙ্খলতা বেড়েছে। শুধুমাত্র এইটুকুর মানটা ডেল্টা এসের মানটা পজিটিভ, তাহলে এখানে যে নতিটা ছিল অর্থাৎ মাইনাস ডেল্টা এস, এটা কি হয়ে যাবে নেগেটিভ। তাহলে নেগেটিভ নতি বিশিষ্ট একটা লেখচিত্র আমরা পাবো। দেখো লেখচিত্রটা দেখে নাও। এইটার প্রাথমিক মানটা এখানে তোমার কত, আমরা শুরু করেছি 0 ডিগ্রি বা 273 কেলভিন। 273 মানটা মোটামুটি থাকে -200 থেকে কিছুটা কম, অর্থাৎ এই রকম। এবং দেখো নতি কী হবে বলেছি নেগেটিভ, তাহলে লেখচিত্রটা আমরা পাবো ঠিক এই রকম লেখচিত্র। বোঝা গেছে? পরের আর একটা সমীকরণ দেখো, দেখে নাও কার্বন সলিড প্লাস অক্সিজেন, এটা কি গ্যাস, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড, এটাও গ্যাস হয়েছে। তাহলে এখানে দেখো এটা সলিড এক অণু গ্যাস, এদিকেও এক অণু গ্যাস। তাহলে এখানে দেখো গ্যাসের অণুর কোনো পরিবর্তন ঘটেনি, তাহলে এখানে আমরা বলতে পারি ডেল্টা এস জিরো কত 0। তাহলে ডেল্টা এস যদি 0 হয়ে যায় তাহলে কোনো নতি থাকবে না, অর্থাৎ লেখচিত্রটা কি হবে টি এর সঙ্গে সমান্তরাল হবে। দেখো লেখচিত্রটা আসে মোটামুটি এই জায়গা থেকে মানটা আসে, কার মান উপরে নিচে কেন হয় বলবো আমি। তাহলে এখান থেকে সরলরেখা বরাবর এই লেখচিত্র হয়। অপর একটা সমীকরণ আরেকটা দেখো, আমরা যদি বিজারণ সমীকরণ দিই, দেখো আরেকটা বিজারক পদার্থ রূপে কার্বন মনোক্সাইড ব্যবহার করা হয়। তাহলে কার্বন মনোক্সাইড হাফ অক্সিজেন, এটা দেখো গ্যাস, এটাও গ্যাস, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড, এটাও গ্যাস। তাহলে এখানে দেখো বিক্রিয়ার আগে কত 1, অর্থাৎ বা আরও এরকম অর্থাৎ 1.5 মোল বিক্রিয়ার আগে, বিক্রিয়ার পরে কত 1 মোল।
তাহলে এখানে দেখো, এখানে তোমার কি হচ্ছে, বিশৃঙ্খলতা হ্রাস পেয়েছে, দ্যাট ইজ ডেল্টা এস কি হয়ে গেছে, নেগেটিভ। ভালো করে দেখো, শুধু ডেল্টা এস নেগেটিভ, তাহলে নতি কত ছিল, মাইনাস ডেল্টা এস, এইটা তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে তাহলে নতি কি হয়ে যাবে, পজিটিভ, অর্থাৎ নতি পজিটিভ। তাহলে পজিটিভ নতি নিয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু বিশৃঙ্খলতা কমেছে তাহলে তোমার কি হয়ে যাবে, ডেল্টা এস নেগেটিভ, তাহলে মাইনাস ডেল্টা এস পজিটিভ, অর্থাৎ নতি পজিটিভ। তাহলে এক্ষেত্রে লেখচিত্রটা হবে, দেখো মানটা আসবে মোটামুটি এই জায়গা থেকে এই। তাহলে আমরা প্রথম দেখো লেখচিত্র কোনটা করেছিলাম, প্রথম লেখচিত্র করেছিলাম এই সমীকরণটার, অর্থাৎ কোন সমীকরণটার, সি প্লাস হাফ ও টু, সেখান থেকে সিও টু। দ্বিতীয় করেছিলাম কোনটা, সি প্লাস ও টু, সেখান থেকে সিও টু। তৃতীয় করেছি কোনটা, এইটার ক্ষেত্রে, অর্থাৎ তোমার কি আছে, সিও প্লাস হাফ ও টু, সেখান থেকে সিও টু। এই লেখচিত্রগুলো করেছি। দেখো এই রিয়াকশানগুলো কেন দেখিয়েছি আমরা, তোমরা পেয়ে যাবে, কারণ এই লেখচিত্র, এই রিয়াকশানগুলোই কি হয়, আমরা ধাতু বিজারণের ক্ষেত্রে ব্যবহার করি। এখন দেখো আমরা যদি একটু অন্য রকম লেখচিত্র বা অন্য কারো ক্ষেত্রে এই অক্সাইড গঠনের লেখচিত্র দেখি। ধরে নাও একটা অন্য বিক্রিয়া আসছে, কপার, এটা সলিড, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, অক্সিজেনটা কি গ্যাসীয় অণু, দিয়ে কপার অক্সাইড হচ্ছে, কপার অক্সাইড এটাও সলিড। তাহলে এক্ষেত্রে দেখো গ্যাস অণুর সংখ্যা কমে গেছে, তাহলে এখানে অণুর সংখ্যা যদি কমে যায় তাহলে ডেল্টা এস কি হচ্ছে, ডেল্টা এস দ্যাট ইজ নেগেটিভ। তাহলে নতি দেখো, নতিটা কত ছিল, দেখো এটা ভালো করে মনে রাখবে, নতি কত ছিল, মাইনাস ডেল্টা এস। তাহলে মাইনাস ডেল্টা এস কী হয়ে যাবে, দ্যাট ইজ মাইনাস, আর এই ডেল্টা এস এর মাইনাস মিলে পজিটিভ, পজিটিভ। তাহলে পজিটিভ। এবার দেখো এর ক্ষেত্রে তাহলে পজিটিভ নতি, এই রিয়াকশানের জন্য আমরা দেখো এই ডেল্টা জি টি ডেল্টা এস, অর্থাৎ উষ্ণতার সঙ্গে যে লেখচিত্র পাবো সেই লেখচিত্রটা তোমার কি হবে, লেখচিত্রটা পজিটিভ নতি বিশিষ্ট হবে, অর্থাৎ লেখচিত্রটা তোমার কি হবে, এই জায়গা থেকে এরকম উঠতে থাকবে, অর্থাৎ এইটা তাহলে কার, সিইউ প্লাস হাফ ও টু সমান সিইউও। আর একটা দেখো আমরা লেখচিত্র করি, যেটা আমরা অলরেডি প্রয়োগ করেছিলাম, জেডএন, এটা সলিড, হাফ ও টু, সেখান থেকে জেডএনও। এক্ষেত্রেও দেখো তোমার ডেল্টা এস কী হয়ে যাচ্ছে, এটা গ্যাস, এটা সলিড, এটা গ্যাস, এটা সলিড। তাহলে গ্যাসীয় পরিমাণ কমেছে, গ্যাসের পরিমাণ কমে গেলে ডেল্টা এস কী হয়ে যাবে, ডেল্টা এস নেগেটিভ, তাহলে নতি, মাইনাস ডেল্টা এসটা কী হয়ে যাবে, পজিটিভ। তাহলে পজিটিভ নতি বিশিষ্ট একটা লেখচিত্র পাবো। দেখো এক্ষেত্রে লেখচিত্রটার মানটা মোটামুটি এখান থেকে শুরু হয়, তাহলে পজিটিভ নতি মানে উপর দিকে উঠবে, এইখানে দেখো যে লেখচিত্রটা আঁকলাম, তাহলে আমরা কার লেখচিত্র এঁকেছি ভালো করে দেখো, জেডএন, তার অক্সাইড গঠনের, অর্থাৎ হাফ ও টু, সেখান থেকে জেডএনও। এই লেখচিত্রটা দেখো একটা অন্য চরিত্র, আমরা দেখো পজিটিভ নতি পেয়েছি, কিন্তু এইখানে দেখো একটা অন্য চরিত্র হয়েছে। এইখানটা আমাদের ব্যাখ্যা করতে হবে যে লেখচিত্রের এই রকম একটা চরিত্র হলো কেন। তার আগে দেখো তোমাদের এইখানে আমি দুটো উষ্ণতার মানকে ইন্ডিকেট করে দেবো। এই যে লেখচিত্র, এটা একটা উষ্ণতায় এই লেখচিত্রকে ছেদ করেছে, এখানে একটা ছেদ করেছে, কারণ এটা আমাদের ব্যাখ্যা করতে কাজে লাগবে। এখানে মোটামুটি 1180 কেলভিন, 1180, এই উষ্ণতার মানটা হয় তোমার কি আছে, 1270 কেলভিন। আগে দেখো এইখানে লেখচিত্রের নতির ক্ষেত্রে একটা অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে। প্রথমে আমি বলি কোন ক্ষেত্রে এরকম ইলিংহাম ডায়াগ্রামে লেখচিত্রের নতির একটা অস্বাভাবিক বৃদ্ধি ঘটবে। দেখো কার ক্ষেত্রে লেখচিত্রটার একটা অস্বাভাবিক পরিবর্তন ঘটে, বলছে যখন দেখো
এইটা মেনলি দেখো আমরা প্রধানত এইটা ধাতুর অক্সাইড গঠনের ক্ষেত্রে এই দুটো লেখচিত্র করেছি। এটা জিঙ্ক অক্সাইড গঠন, এটা কপার অক্সাইড গঠন। যে কোনো ক্ষেত্রে আমি যদি বলি ধাতুর অক্সাইড গঠনের ক্ষেত্রে, অর্থাৎ এইটাকে যদি আমরা বলি এম, ধরে নিলাম এটা 2x/y প্লাস O2 এম এক্স ও ওয়াই, যে কোনো একটা অক্সাইড গঠন, এটা তোমার কত হয়ে যাবে 2/y। এইটা দেখো একটা ধাতুর অক্সাইড গঠন, এটা একটা সলিড গ্যাস সলিড, যেহেতু এর ক্ষেত্রে নতি তোমার কি হয়ে যাচ্ছে, নতি পজিটিভ হচ্ছে, এটা পেয়েছি। অর্থাৎ যে কোনো ধাতব অক্সাইড গঠনের ক্ষেত্রে ইলিংহাম ডায়াগ্রামের নতি কি হবে, পজিটিভ হবে, অর্থাৎ উপরের দিকে উঠতে থাকবে। হয়েছে। আমরা দেখো ব্যাখ্যা করতে চাইছিলাম এইটা, বলছে কখন নতির একটা অস্বাভাবিক পরিবর্তন ঘটবে। বলছে দেখো কোনো ক্ষেত্রে, আগে শুনে নাও, কোনো ক্ষেত্রে ধাতু বা তার অক্সাইডের দশা পরিবর্তন করলে লেখচিত্রের নতির আকস্মিক পরিবর্তন ঘটে। ভালো করে বোঝো, এইটা খুব ভালো করে নোট করবে। কখন লেখচিত্রের নতির আকস্মিক বা অস্বাভাবিক পরিবর্তন ঘটে, বলছে কোনো ক্ষেত্রে ধাতু বা তার অক্সাইডের যদি দশা পরিবর্তন ঘটে। হয়েছে, দশা পরিবর্তন ঘটে। এখন দেখো এই উষ্ণতায় অর্থাৎ কত উষ্ণতা, 1180 কেলভিন উষ্ণতায় কি হয়েছে, এখানে জিঙ্কের স্ফুটন ঘটে, Zn এর স্ফুটন। তাহলে এই বিক্রিয়াটা যদি আমরা দেখি, দেখো Zn, এখানে Zn যদি স্ফুটন ঘটে তাহলে Znটা কি হবে, গ্যাসীয় অবস্থা, প্লাস হাফ অক্সিজেন, এটাও গ্যাস, সেখান থেকে তোমার কি আছে ZnO। অর্থাৎ এখানে দেখো Zn সলিড, সেখান থেকে এই গ্যাসটা যাওয়ার জন্য ডেল্টা এস নেগেটিভ হচ্ছিল, কিন্তু এখানে দেখো এইটাও গ্যাসীয় অবস্থা, এটাও গ্যাসীয় অবস্থা, তাহলে গ্যাসীয় অবস্থা থেকে একদম সলিড হচ্ছে, অর্থাৎ ডেল্টা এস এর মানটা আগের মতোই নেগেটিভ হবে, কিন্তু নেগেটিভ মানটা কি হবে, খুব বেশি, নেগেটিভ মানটা খুব বেশি হবে। খুব বেশি হওয়ার জন্য নতির যে মানটা, নতির মানটা কত, টি ডেল্টা এস, এর মানটা কি হয়ে যাবে পজিটিভ, এবং সেটাও কি হবে খুব বেশি, অর্থাৎ নতিটা পজিটিভ খুব বেশি হবে। কখন, তাহলে নতি কখন পজিটিভ হবে, অর্থাৎ এখানে দেখো নতি পজিটিভ এবং খুব বেশি কখন হচ্ছে, যদি ধাতুর গলন ঘটে, ধাতুর গলন হয়। হয়েছে। তাহলে এই জায়গাটা ভালো করে মনে রাখবে, যদি ধাতুর, আচ্ছা গলন হয় বলেছি, গলন বা স্ফুটন, গলন বা স্ফুটন, যদি ধাতুর গলন বা স্ফুটন হয় তাহলে নতি কি হবে, পজিটিভ নতির অস্বাভাবিক বৃদ্ধি ঘটবে। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ ধাতব অক্সাইডের গলন বা স্ফুটন ঘটে, তাহলে নতি কি হবে, বিপরীত পরিবর্তন ঘটবে। কারণ দেখো তখন এইটা গ্যাসীয় হয়ে যাবে, ঠিক আছে, এইটা গ্যাসীয় হয়ে গেলে তাহলে তোমার কি হচ্ছে, বিশৃঙ্খলতা বেড়ে যাচ্ছে। তাহলে এখন যেমন যে ঘটনাটা ঘটছে, অর্থাৎ এক্ষেত্রে ডেল্টা এস নেগেটিভ হচ্ছে, তখন ডেল্টা এস কী হয়ে যাবে, এইটা গ্যাসীয় হওয়ার জন্য, বিশৃঙ্খলতা বেড়ে যাওয়ার জন্য ডেল্টা এস পজিটিভ হবে। ডেল্টা এস পজিটিভ হলে মাইনাস ডেল্টা এস কী হয়ে যাবে, নেগেটিভ হবে, অর্থাৎ লেখচিত্রের অস্বাভাবিক হ্রাস ঘটবে নতির। তাহলে এইটা দেখো আমি খুব ভালো করে তোমাদের এখানে লিখে দিচ্ছি, খুব ভালো করে মনে রাখবে যে ধাতব অক্সাইড গঠনে, অর্থাৎ ধাতব অক্সাইড গঠনে, এই গঠনের ক্ষেত্রে ধাতু, এক নম্বরে দিচ্ছি, ধাতু বা তোমার কি হচ্ছে, হ্যাঁ ধাতুর বা নয়, ধাতুর গলন বা স্ফুটন
ঘটলে নতি কি হয়ে যাবে? নতি, প্রথম কথা হচ্ছে নতি কি হয়ে যাবে? পজিটিভ হবে এবং খুব বেশি। আচ্ছা, নতির হঠাৎ বৃদ্ধি ঘটবে লিখি, নতির হঠাৎ বৃদ্ধি ঘটবে। 2 নম্বরে তাহলে কি হচ্ছে? ধাতব অক্সাইডের গলন বা স্ফুটন ঘটলে তাহলে সেক্ষেত্রে কি হবে? নতির হঠাৎ বা আকস্মিক হ্রাস ঘটবে। এইটা ভালো করে মনে রাখবে, তাহলে এই জিনিসগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে কোনো একটা প্রক্রিয়ার ক্ষেত্রে যদি ধাতুর গলন ঘটে বা স্ফুটন ঘটে, তাহলে নতির কি হয়ে যাবে? ধনাত্মক মান হবে এবং সেটা বৃদ্ধি পাবে। আর ধাতব অক্সাইডের গলন বা স্ফুটন ঘটলে নতির হ্রাস পাবে, অর্থাৎ নেগেটিভ নতির মান বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখানে আমরা লেখচিত্রটা করে দিয়েছি। এবার একটা জিনিস তোমাদের বলবো বলেছিলাম যে আমি দেখো এই লেখচিত্র এখান থেকে শুরু করছি, এটা এখান থেকে, এটা এখান থেকে কেন? খেয়াল করো, আমি যদি এই দুটোকে তুলনা করি, এই কপার আর জিঙ্কের ক্ষেত্রটা তুলনা করি, তাহলেই ব্যাখ্যা করতে পারবো। ভালো করে দেখো, এই কপারের তুলনায় জিঙ্কের ক্ষেত্রে তড়িৎ ধনাত্মকতা খুব বেশি, অর্থাৎ সক্রিয়তা খুব বেশি হয়। সক্রিয়তা খুব বেশি হয়ে গেলে তোমাদের সেক্ষেত্রে তোমার কি হবে? সক্রিয়তা যদি খুব বেশি হয়ে যায় তাহলে তার অক্সাইড গঠন সহজে ঘটবে। সহজে ঘটবে মানে কি? তাহলে অক্সাইড গঠনের ক্ষেত্রে মুক্ত শক্তির মান কি হবে? অধিক ঋণাত্মক হবে। সেই জন্য এর লেখচিত্র নিচ থেকে শুরু হয়েছে। আর কপারের ক্ষেত্রে দেখো তড়িৎ ধনাত্মকতা কম, সক্রিয়তা কম, ফলে অক্সাইড গঠনে মুক্ত শক্তির মান অপেক্ষাকৃত কম ঋণাত্মক। আবার বলছি দেখো, যে ধাতুর সক্রিয়তা খুব বেশি হবে সেক্ষেত্রে তোমার কি হয়ে যাচ্ছে? সেক্ষেত্রে সক্রিয়তা খুব বেশি হলে তার ক্ষেত্রে অক্সাইড গঠনের প্রবণতা খুব বেশি হবে এবং অক্সাইড গঠনে মুক্ত শক্তির মান কি হবে? অধিক ঋণাত্মক বা কম হবে। আর যে ক্ষেত্রে তোমার কি আছে? ধাতুর সক্রিয়তা কম, সেক্ষেত্রে মুক্ত শক্তি বা তার অক্সাইড গঠনের প্রবণতা কম, তার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিমাণ অপেক্ষাকৃত কম ঋণাত্মক হবে। তাহলে এখানে দেখো লেখচিত্র বোঝা গেছে। এবার দেখো লেখচিত্র যখন বোঝা গেছে, তখন আমরা এবার এই লেখচিত্র থেকে আমরা কিভাবে ধাতুকে বিজারণের ক্ষেত্রে অর্থাৎ কাপলিং বিক্রিয়া ঘটাতে পারি বা কার ক্ষেত্রে ঘটবে কার ক্ষেত্রে ঘটবে না আমরা ব্যাখ্যা করতে কিভাবে পারি। দেখো কিভাবে আমরা ব্যাখ্যা করব। ধরে নাও কোনো একটা উষ্ণতার ক্ষেত্রে ধরে নিলাম কোনো একটা উষ্ণতায়, ধরে নাও এই রকম একটা উষ্ণতায়, ভালো করে দেখো এই রকম একটা উষ্ণতায়, এই উষ্ণতায় এর ক্ষেত্রে জিঙ্ক অক্সাইড গঠনের লেখচিত্রের মানটা কত? এই জায়গায়, অর্থাৎ মানটা কত আসবে? ধরে নিলাম -500। ঠিক আছে, তাহলে এই উষ্ণতা এবং উষ্ণতার মানটা কত আসছে? 500 থেকে 1000-এর মধ্যে আমরা টি উষ্ণতা ধরেছিলাম। তাহলে এখানে টি উষ্ণতায় আচ্ছা টি নয়, তোমাদের আরেকটু বলছি, এটাকে ধরে না আমি অন্য আরেকটা উষ্ণতা বলছি আগে। এই উষ্ণতাকে বলছি T1, এটাকে T2 দিলাম। তাহলে T1 উষ্ণতায় দেখো, T1 উষ্ণতার ক্ষেত্রে এখানে দেখো এর ক্ষেত্রে জিঙ্কের লেখচিত্রের মান কত? মোটামুটি 600। ঠিক আছে, তাহলে মোটামুটি যদি 600 হয় তাহলে এর ক্ষেত্রে T1 উষ্ণতায় আমরা কি দেখলাম? T1 উষ্ণতায় এইটা Zn প্লাস হাফ O2 ZnO, এর ক্ষেত্রে তোমার কি আছে? দ্যাট ইজ ডেল্টা G0 ZnO কত? ধরে নিলাম এইটা কত? -600 কেলভিন জুল মোল ইনভার্স হয়েছে। এবার দেখো তো এই উষ্ণতাটা যদি আমরা যে কোনো একটা লেখচিত্র আমরা বলি, ধরে নিলাম এই কার্বন থেকে কার্বন সবাই দেখো উপরে আছে, এই লেখর উপরে সবাই আছে, আমরা যে কোনোটা নিতে পারি। ধরে নিলাম এইটা নিচ্ছি, এর মান কত? 400। আচ্ছা এইটা নয়, আমি এইটা দিয়ে বলছি প্রথমে। এইটা কার্বন থেকে কার্বন মনোক্সাইড, এটা তো মনোক্সাইড গঠন ছিল, এটা মনোক্সাইড গঠন ছিল। ঠিক আছে, কার্বন থেকে কার্বন মনোক্সাইড গঠন, ধরো এই জায়গায় মানটা কত? 300। ঠিক আছে, T1 উষ্ণতায় কার?
C12O2 CO। এর ক্ষেত্রে ডেল্টা জি কত, কি কার্বন মনোক্সাইড সমান কত -300 কিলোজুল মোল ইনভার্স। তাহলে এখানে যদি দেখো আমি কাপলিং করি, এটা 1 নম্বর বিক্রিয়া, এটা যদি 2 নম্বর বিক্রিয়া, তোমাদের মনে পড়ছে আগে করেছিলাম, যদি 2 - 1 করে দিই, তাহলে দেখো 2 - 1 করছি এই বিক্রিয়ার ক্ষেত্রে কত কি আসছে দেখো, এইটা আগে চলে আসবে অর্থাৎ ZnO, ঠিক আছে, প্লাস C প্লাস ½ O2, সেখান থেকে কি আছে Zn প্লাস ½ O2 প্লাস CO, ½ O2 কেটে গেল, ZnO প্লাস CO, Zn প্লাস CO। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা জি কত হবে, ডেল্টা জি জিরো কীভাবে পেয়েছি দেখো, 2 - 1 অর্থাৎ -300 -1 অর্থাৎ -600 কেলভিন কেজি মোল ইনভার্স, এই কেলভিন জুল মোল ইনভার্স, সরি কিলো জুল মোল ইনভার্স। তাহলে এর মানটা কত আসছে, মানটা আসছে +300 কিলো জুল মোল ইনভার্স। তাহলে দেখো মানটা কি এসে গেছে, পজিটিভ মান এলেই তোমার কি হয়ে যাবে, প্রক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত। তাহলে প্রক্রিয়াটা দেখো অস্বতঃস্ফূর্ত হয়ে গেল। তাহলে এই কাপলিংয়ে তো অস্বতঃস্ফূর্ত হবে না, কোন উষ্ণতায়, T1 উষ্ণতায়। লেখচিত্রের পজিশনটা খেয়াল করবে, লেখচিত্রের পজিশনটা কি, আমি একে বিজারিত করতে চাইছি এইটা দ্বারা, কিন্তু এর লেখ নিচে আছে, এর উপরে আছে। এবার দেখো যেখানে রিভার্স হয়ে গেছে এরকম একটা জায়গায় যাচ্ছি T2 উষ্ণতায়, দেখো T2 উষ্ণতায় এর লেখটা বেড়ে উপরে উঠে গেছে, এর লেখ নিচে এসে গেছে। তাহলে T2 উষ্ণতায় এইখানে মানটা দেখো। এবার দেখো T2 উষ্ণ, আচ্ছা এইটা তোমরা বুঝতে পেরেছো T1 উষ্ণতায়, তাহলে আমাদের স্বতঃস্ফূর্ত হলো না, অস্বতঃস্ফূর্ত। আমি এই সমীকরণটাই দেখাবো T2 উষ্ণতার ক্ষেত্রে। দেখো যদি T2 উষ্ণতায় করি, এইটা তোমরা টুকে নেবে, তাহলে T2 উষ্ণতায় বলছি, T2 উষ্ণতায় এর মানটা দেখো তো কত আসছে, জিঙ্ক অক্সাইড, এইটা T2 উষ্ণতায় এইটা এর মানটা মোটামুটি কত দেখো, মোটামুটি ধরে নিলাম আমি 500। তাহলে এর মানটা কত এসে গেল, এর মানটা এসে যাচ্ছে তোমার 500। আর যেটা দেখো কার্বন মনোক্সাইড করেছিলাম, কার্বন মনোক্সাইডের মানটা কত এসে যাচ্ছে, মোটামুটি ধরে নাও এই সোজা এক্সে এলে 550, যদি আমি ধরে নিই রাফলি, ঠিক আছে। তাহলে এটা কত এসে যাচ্ছে, এর মানটা এসে যাচ্ছে তোমার 550, অর্থাৎ 550। এবার দেখো একই উষ্ণতা আগে আমাদের স্বতঃস্ফূর্ত অস্বতঃস্ফূর্ত হয়েছিল, এখন তাহলে কি হবে, T2 উষ্ণতায় কি হবে, তাহলে T2 উষ্ণতায় কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার 550, অর্থাৎ এর মানটা কত হয়ে যাচ্ছে, 2 এ 550, 550 মাইনাস কত 500 সমান মানটা কত এসে যাচ্ছে, দেখো মানটা এসে যাচ্ছে -50 কেলভিন, দ্যাট ইজ তোমার কি হয়ে যাচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ যখনই হলো তাহলে অস্বতঃস্ফূর্তের অটা বাদ গেল, স্বতঃস্ফূর্ত। তাহলে এখানে দেখো T1 উষ্ণতায় এটা হয়েছিল অস্বতঃস্ফূর্ত। লেখচিত্রের পজিশানগুলো দেখো, লেখচিত্রের পজিশান যাকে বিজারিত করছিলাম সে নিচে ছিল, যার দ্বারা বিজারিত করছিলাম সে উপরে ছিল। এই উষ্ণতায় T2 উষ্ণতায় দেখো এটা ঘুরে যাচ্ছে, যার দ্বারা বিজারিত করছি সে নিচে এসে গেছে, অর্থাৎ তার মান অধিক ঋণাত্মক, আর যাকে বিজারিত করছি সে উপরে যাচ্ছে, অর্থাৎ তার মান অপেক্ষাকৃত কম ঋণাত্মক। তাহলে T2 উষ্ণতায় স্বতঃস্ফূর্ত হয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা মেন যে কনক্লুশনে আসছি, খুব ভালো করে খেয়াল করবে। ইলিংহাম লেখচিত্রের নিচে অবস্থিত কোনো উপাদান, লেখচিত্রের নিচে অর্থাৎ নিচের দিকে অবস্থিত কোনো উপাদান উপরে অবস্থিত কোনো উপাদানকে তার অক্সাইড থেকে বিজারিত করতে পারবে। দেখো এখানে যখন এইটা নিচে ছিল এটা উপরে ছিল, উপরে অবস্থিত কার্বন মনোক্সাইড নিচে থাকার জন্য বিজারিত করতে পারেনি, কারণ এর মানটা বেশি। কিন্তু এ যখন এখানে নিচে এসে গেছে, তাহলে নিচে থাকা কোনো উপাদান
উপরে অবস্থিত কোনো উপাদানকে তোমার কী হবে তার অক্সাইড থেকে বিজারিত করতে পারবে। এইটাকে খুব ভালো করে মনে রাখবে। তাহলে ইলিংহাম লেখচিত্রে ইলিংহাম লেখচিত্রে নিচে থাকা কোনো উপাদান, আমি উপাদান লিখছি, এটা সাধারণত কী হবে, কোনো মৌল, ব্র্যাকেটে লিখে দিচ্ছি, হ্যাঁ, কোনো মৌল তার উপরে অবস্থিত কোনো মৌলকে অক্সাইড থেকে বিজারিত করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো নিচে থাকা কোনো মৌল উপরে অবস্থিত কোনো মৌলকে তার অক্সাইড থেকে বিজারিত করতে পারবে। এখান থেকে দেখো এইখানে যদি আমি কপারের ক্ষেত্রে বলি, ভালো করে দেখো, কপারের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এই 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 উষ্ণতা বাদে এর পরবর্তী উষ্ণতায় এই তিনটের মধ্যে যে কোনো কিছুই কপারকে বিজারিত করতে পারবে। কিন্তু এই 1880 কেলভিন উষ্ণতার নিচে কার্বন মনোঅক্সাইড যে কোনো কিছুই কি হবে, কপার অক্সাইড থেকে কপারকে বিজারিত করতে পারবে না, জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্কে বিজারিত করতে পারবে না, কারণ জিঙ্কের লেখচিত্রটা তখন নিচে আছে। জিঙ্কের লেখচিত্র যখন উপরে চলে যাবে তখন একে বিজারিত করতে পারবে। হয়েছে? এক্ষেত্রে আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস এখানে তোমাদের বলে দিই, এই যে লেখচিত্রটা দেখো, মোটামুটি এই যে লেখচিত্রটা, কার্বন মনোঅক্সাইড তোমার কি আছে, কার্বন মনোঅক্সাইড অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড, লেখচিত্রটা দেখো অনুমানিক প্রায় সমান্তরাল, অর্থাৎ এইটা সর্বদা উপরে থাকবে। তাহলে সর্বদা উপরে থাকলে কার্বন মনোঅক্সাইড কি করবে, কখনোই জিঙ্কে তোমার কি আছে, জিঙ্ক অক্সাইড থেকে বিজারণ করতে পারবে না। অর্থাৎ জিঙ্ক অক্সাইড বিজারণের ক্ষেত্রে সিওকে কখনোই ব্যবহার করা যাবে না। হয়েছে? যাবে না। বাকি এগুলো তোমার কি আছে, এই উষ্ণতার উপরে কার্বন মনোঅক্সাইড এই বিক্রিয়াটা একে বিজারিত করতে পারবে। এই উষ্ণতার অর্থাৎ কত, 1270 কেলভিন উষ্ণতার উপরে কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড এই প্রক্রিয়াটাও কী হবে, জিঙ্কে বিজারণ করতে পারবে। ঠিক আছে, কিন্তু এই উষ্ণতা অর্থাৎ এই উষ্ণতার নিচে এইটা দেখো, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড জিঙ্কের লেখর উপরে আছে, ফলে এই উষ্ণতার নিচে কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড কখনোই তোমার কি হবে, জিঙ্কে বিজারণ করতে পারবে না। আমরা তোমাদের দেখো ইন্ডিভিজুয়াল ধাতুগুলোর ক্ষেত্রে কিভাবে বিজারণ হয় সেই লেখচিত্রতেও পরে আসব, তখন এইটাকে আরও ডিটেলসে বলবো। এখন শুধু আমরা নীতিটা শুনছি। তাহলে কি দেখলাম, নিচে অবস্থিত, লেখচিত্রের নিচে অবস্থিত কোনো ধাতু তোমার কি আছে, উপরে অবস্থিত কোনো ধাতু বা কোনো মৌল উপরে অবস্থিত কোনো ধাতুকে তার অক্সাইড থেকে বিজারণ করতে পারবে। এবার দেখো তো এখানে ডেল্টা জি এর মান কত এসছে, 50। ভালো করে খেয়াল করো, আমি কোথায় ধরেছি, এই জায়গাতে 50। এরপরে যদি আরও বেশি উষ্ণতায় হয় তাহলে ডেল্টা জি এর মানটা কী হয়ে যাবে, আরও বেশি হবে। তাহলে এর তুলনায় এখানে তোমার কি হবে, বিজারণ সহজ হবে। হয়েছে? বিজারণ সহজ হবে। আচ্ছা, এইখানে দেখো তো এই কার্বন, এই লেখচিত্রের সঙ্গে যদি আমি এই উষ্ণতায় জিঙ্কের আর এই কপারের তুলনা করি, দেখো জিঙ্কের ক্ষেত্রে পার্থক্য কত, এইটা যেটা আমরা মান পেয়েছি কত, -50। যদি এইখানে দেখো কপারের সঙ্গে তুলনা করি, দেখো মানটা অনেক বেশি হবে, অনেক বেশি, এখানে ডেল্টা জি অনেক বেশি। তাহলে ডেল্টা জি এখানে আমি যদি বলি কপারের ক্ষেত্রে মানটা কি হচ্ছে, পার্থক্যটা অনেক বেশি হচ্ছে কার, ডেল্টা জি জিঙ্কের তুলনায়। তাহলে পার্থক্য যখন বেশি, এই মানটা কি হচ্ছে, অনেক বেশি হবে। অনেক বেশি হলে তোমার কি আছে, বিজারণটা সহজ হবে। অর্থাৎ তাহলে এখানে আমরা কি বলতে পারি,
এটা তো আমরা বললাম যে উপরে অবস্থিত কোনো লেখকে নিচে অবস্থিত কোনো লেখ বিজারণ করতে পারবে, এবং তাদের অবস্থানের পার্থক্য যত বেশি হবে, দেখো অবস্থানের পার্থক্য যত বেশি হবে, ঠিক আছে, বা লেখচিত্র দুটির মধ্যে দূরত্ব যত বেশি হবে বিজারণ তত সহজ হবে। অর্থাৎ লেখ দুটির মধ্যে দূরত্ব যত বেশি হবে বিজারণ তত সহজে ঘটবে। এই দুটো কথা, অর্থাৎ এইটা এবং এইটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, তাহলেই দেখবে এই দুটো নীতির উপর ভিত্তি করেই দেখবে বেশি কোশ্চেনগুলো আসে, তখন দেখবে তোমরা বেশিরভাগ কোশ্চেনেরই অ্যান্সার তোমরা কি হচ্ছে করে দিতে পারছো, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে ইলিংহাম লেখচিত্র কি এবং কোন নীতির উপর ভিত্তি করে বিজারণ হয় সেই ঘটনাগুলো দেখলাম। আমরা ইলিংহাম লেখচিত্রের উপরে আরও একটা ক্লাস করব, কারণ দেখো একটা ক্লাসটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আরও একটা ক্লাস করব, সেখানে বিভিন্ন ধাতুগুলো, যেমন ধরো অ্যালুমিনিয়াম কী হয় থার্মিক পদ্ধতিতে আয়রন, কোবাল্ট ইত্যাদিকে বিজারণ করতে পারছে, এবং সেইগুলো কেন পারছে সেটা আমরা ইলিংহাম লেখচিত্রের সাহায্যে বুঝবো আমাদের পরবর্তী ক্লাসে। তাহলে আজকে ক্লাসটা ছোট করার জন্য আজকে আমাদের এই পর্যন্ত থাক, আমরা পরে আর একটা ইলিংহাম লেখচিত্রের ক্লাস করব। তোমরা এটাকে খুব ভালো করে তৈরি করো। হ্যাঁ, কোনো জায়গায় যদি তোমাদের অসুবিধা হয় বা কোনো যদি তোমাদের কোশ্চেন থাকে, সেগুলো তোমরা কি হবে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তার অ্যান্সার অবশ্যই করে দেব।